আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা। অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি বরাবরের মতোই আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে আসছি। আসলে আমাদের এই বর্তমান যেই চাকরির লাইফ বা জীবিকার জীবন বা আমাদের পেশাদারিত্ব, আমরা অনেকেই বিভিন্নভাবে এগুলো মেনটেন করে থাকি। তো এর ভিতরে আমরা অনেকে হতাশাগ্রস্ত হই। তো যে বিষয়গুলো নিয়ে হতাশাগ্রস্ত হই তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে যদি আমার কর্মপরিবেশে আমার বস টক্সিক হয় অথবা আমার সাবঅর্ডিনেট যিনি আমার আন্ডারে কাজ করে সে যদি টক্সিক হয়, তাহলে মেনটেন করে আমাদের কর্মপরিবেশ চালিয়ে যাওয়া, আমাদের কর্ম চালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যায়। তো এই বিষয় থেকে পরিত্রাণ পাওয়া খুবই দুরূহ ব্যাপার। তো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু জিনিস শেয়ার করব আপনাদের সাথে, যেন এই ধরনের পরিস্থিতিতে পড়লে আপনারা সেটা সহজে সামাল দিতে পারেন। যদিও আমি আবার বলতেছি, বিষয়টা এত সহজ না যে আপনি চাইলেই এটা সামাল দিতে পারবেন। কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে সমস্ত বস পেয়েছি বা সাবঅর্ডিনেট পেয়েছি, বিশেষ করে যারা একটু টক্সিক, আসলে টক্সিক বলতে আমরা যেটা বুঝাই বা বুঝি সেটা হচ্ছে তারা একটু নেগেটিভ মাইন্ডেড হবে, তারা একটু একরোগা হবে, তারা তাদের চিন্তা চেতনার মাধ্যমেই বহাল থাকবে বা ওয়ান কাইন্ড অফ রেজিস্টার্ড বা রেসিস্ট আমরা যেটাকে বলি, এই ধরনের কিছু সাবঅর্ডিনেট বা বস থেকেই থাকে। তো তাদেরকে হ্যান্ডেল করে আমাদের জীবিকা বহন করা অনেক কষ্ট হয়ে যায়। তো এই বিষয়ে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব, কারণ আমি এরকম অনেক পরিস্থিতি মোকাবেলা করেছি বা এখনও করতেছি। তো সবার কপালে সব সময় অনেক ভালো এবং সুন্দর বস জোটে না। আমার জীবনে আমি অনেক ভালো ভালো বস পেয়েছি, যারা আমাকে নিজের ভাইয়ের মতন, সন্তানের মতন আদর স্নেহ করে অনেক শিক্ষা দিয়েছে এবং সামনের দিকে যাওয়ার অনেক গাইডলাইন দিয়েছে। তাই বলে এই নয় যে আপনি প্রত্যেকটা কোম্পানিতে বা প্রত্যেকটা জায়গাতে এরকম বস বা বন্ধু পাবেন বা কলিগ পাবেন। কিছু বস, কিছু কলিগ, কিছু সাবঅর্ডিনেট তারা এরকম থেকেই থাকে, যারা আপনাকে সাহায্য করবে না, আপনাকে ভালোভাবে কাজ করতে দিবে না। তো আমি প্রথমে আসব যে এই ধরনের বস যদি আমাদের পড়ে তাহলে আমরা কি করব। সত্যি কথা বলতে আমি আপনাদের সাথে সায়েন্টিফিক ওয়েতে কথা বলবো না, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো। সায়েন্টিফিক ওয়েতে যদি আমি কথা বলতে যাই, এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট আকারে আমাকে বলতে হবে। তো আমি আসলে একদম স্পষ্ট বাংলায় সহজভাবে বোঝানোর জন্য আমি আমার আঞ্চলিক এবং মাতৃভাষাতেই আপনাদের সাথে কথা বলতে আগ্রহী এবং সেভাবেই বলবো। তো প্রথমে যদি আমি বলি যে আমাদের ক্যারিয়ারে যদি কোনো টক্সিক বা কোনো নেগেটিভ অ্যাপ্রোচ মাইন্ডেড বস পড়ে থাকে, তাহলে তার সাথে আমরা কিভাবে মিলেমিশে কাজ করব বা তার সাথে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিস্থাপন করব। সবচেয়ে দুরূহ ব্যাপার হচ্ছে যে যদি আমি আমার বস বা আমার স্যারের সাথে একটা পজিটিভ সম্পর্ক তৈরি না করতে পারি, তাহলে আমাদের কাজ করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো এমতো অবস্থায় যদি আমি বলতে চাই, তাহলে আমার সেই বসের সাথে কাজ করার সময় তো আমি বুঝতে পারবো যে আমার এই বসের মনোভাব কী। আমি সবসময় যেটা বলি, আগে আমাদেরকে চিনতে হবে যে আমার বস কীরকম। বস সাধারণত দুই ক্যাটাগরির হয়, একটা হচ্ছে মর্নিং বস, একটা হচ্ছে ইভিনিং বস। তো আই হ্যাভ টু ফাইন্ড আউট যে আমার এই বসটা মর্নিং বস না ইভিনিং বস। আমার এই বসের মন মেজাজ বা অ্যাটিটিউড সকালে ভালো থাকে না বিকালে ভালো থাকে। তো প্রথমে তো এই জিনিসটা আমরা যত তাড়াতাড়ি ধরতে পারবো তত তাড়াতাড়ি আমরা তার সাথে মিশতে পারবো। যদি সে
মর্নিং বস হয়, যদি সে ইভিনিং বস হয়, এই দুইটা সময়ের জন্য আমাদের দুই ধরনের অ্যাপ্রোচ তার সাথে করতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে যে আমার বসটা কোন ক্যাটাগরিতে পড়েছে। তো যদি বলি আমার এই বস মর্নিং বস, সে সকালবেলা খুব ভালো থাকে আচার আচরণ, এবং ইভিনিংয়ের দিকে তার আচার আচরণটা একটু রুক্ষ হয়ে যায়, তাহলে আমরা এই বসের সাথে আমাদের সমস্যা, আমাদের প্ল্যান প্রোগ্রাম বা সাজেশন নেওয়ার ব্যাপারে আমরা সকালের দিকের সময়গুলো, বিশেষ করে দুপুরের মধ্যাহ্নভোজ বা এই লাঞ্চ আওয়ারের আগের সময়টাকে আমরা বেছে নেব তার সাথে এই সমস্ত জিনিসগুলো আলোচনা করার জন্য। আর যদি আমাদের বস ইভিনিং বস হয়, তাহলে আমরা চেষ্টা করব সকালের দিকে শুধুমাত্র রিপোর্টগুলো জমা দেওয়ার জন্য, বা যতটুকু সম্ভব আমরা দুপুরের পরে তার সাথে সব ধরনের অবস্টাকল নিয়ে বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে যে আমার এই বস অনেক সময় এমনও হইতে পারে যে আমি যেটাই করি সেটাকে নেগেটিভভাবে নিচ্ছে বা আমার সাথে নেগেটিভ অ্যাপ্রোচ করতেছে। সেক্ষেত্রে আসলে প্রথমে তার সমস্ত কথাগুলো শোনা এবং বোঝার চেষ্টা করা উচিত যে আমার এই বস বা আমার এই স্যার আমার কাছ থেকে আসলে কি ধরনের আউটপুট চায় এবং সে আমার কি ধরনের মনোভাবটা চায়। তো এই জিনিসটা বুঝতে হয়তো বা আপনার সময় লাগবে। ওই সময় পর্যন্ত অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। দেখেন, আপনি রাতারাতি সব কিছু বুঝে যাবেন তা কিন্তু নয়, কারণ আপনি একজন মনোবিজ্ঞানী না যে আপনি কারোর সাথে 2, 4, 10 মিনিট বা 20 মিনিট আলাপচারিতার মাধ্যমে তার মনোভাব বুঝতে পারবেন। তো আমি আবারও বলতেছি যে আমাকে বুঝতে হবে যে আমার এই বস আমার কাছ থেকে কি চায়। আমি যদি এটা বুঝতে না পারি, বেশ কিছুদিন ধৈর্য ধরার পরেও যদি আমি দেখি যে তাকে আমি ম্যানেজ করতে পারতেছি না, আমি আবারও বলতেছি যে বেশ কিছুদিন ধৈর্য ধরার পরেও যদি আমি বুঝি যে তাকে আমি ম্যানেজ করতে পারতেছি না, তাহলে তার সাথে আমার একটি বিশেষ আলোচনা করা লাগবে। আমি আবারও বলি, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনোভাবেই বসের এগেনস্টে চিৎকার চেঁচামেচি করে কথা বলা যাবে না, কাউন্টার অ্যাটাকে যাওয়া যাবে না। আমি আবারও বলি, যিনি আমার বস তিনি অবশ্যই আমার চাইতে জ্ঞানে মেধায় বড়। যেই ব্যক্তি আমার চাইতে জ্ঞানে মেধায় বড়, তার কাছ থেকে আমার শিখতে হবে। এতে যতই ধৈর্য ধরা লাগে, যতই পরিশ্রম করা লাগে আমি করব। আমি সচরাচর যেটা করি আমি সেটাই আসলে আপনাদেরকে সাজেস্ট করতে চাই। আচ্ছা, তো এই বসেরকে যখন আমি বুঝতে পারতেছি না, তখন একটা নির্দিষ্ট সময় সূচি হলে বসের সাথে তার মন মেজাজ দেখে তার সাথে একটা খোলামেলা আলোচনা করতে হবে যে স্যার, যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে আমি একটু কথা বলতে চাই যে আমার আসলে কিভাবে কাজ করলে আপনি খুশি হবেন বা আমার অ্যাপ্রোচগুলো কি হইতে পারে। আমি এর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, এমনও হইতে পারে যে আপনি ইন্টারভিউতে খুব ভালো করেছেন, আপনাকে তারা নিয়েছে, তো যে আশা করে নিয়েছে আপনি সে পরিমাণ আউটপুট দিতে পারতেছেন না, বিধায় আপনার সাথে হয়তো বা ওই ধরনের আচার আচরণ করতেছে। আবারও এমনও হইতে পারে যে আপনি যেই পজিশনের জন্য সিলেক্ট হয়েছেন, আপনার ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু আসলে ওই পজিশন মতন কাজ করার যোগ্যতা বা অভিজ্ঞতা কোনোটা আপনার এই মুহূর্তে নাই। এই জিনিসগুলো যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, তাহলে অবশ্যই এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। তো দেখেন, আমি আবারও বলতেছি যে অভিজ্ঞতা ইনক্রিজ করার জন্য প্রচুর পরিমাণে স্টাডি করা লাগে, অ্যানালাইসিস করা লাগে। এখন আমরা যদি মনে করি যে এই জিনিসগুলো প্রাকৃতিকভাবেই আমার ভিতরে তৈরি হয়ে যাবে, তাহলে আমাদের এই চিন্তা ধারণা পুরোটাই কিন্তু ভুল। তো আসি, বসের সাথে যখন আমরা খোলামেলা আলোচনা করব, আমি বিশ্বাস করি একজন মানুষের সাথে খোলামেলা আলোচনা করতে গেলে অবশ্যই সে আপনাকে সঠিক এবং সুন্দর গাইডলাইন দিবে। তবে ওই গাইডলাইন নেওয়ার সময় আপনাকে কোনো কথা বললে আপনি অবশ্যই কোনো প্রকার কাউন্টার দিবেন না। আপনি যদি পারেন তার প্রত্যেকটা গাইডলাইন, তার প্রত্যেকটা সাজেশন একটা গাইড বইতে, একটা নোট বইতে সুন্দর আকারে লিখে নিয়ে আসবেন, পয়েন্ট বাই পয়েন্ট। এই যে পয়েন্ট বাই পয়েন্ট আপনি লিখে নিয়ে আসলেন, এটাকে আপনি একটি স্টাডি করবেন,
সেই অনুপাতে আপনার অভিজ্ঞতা, আপনার স্কিল ইমপ্রুভ করবেন। আমি বিশ্বাস করি কিছুদিনের মধ্যে আস্তে আস্তে আপনার ওই বসের মনোভাব পরিবর্তন হবে। এখন যদি আপনার ওই বসের মনোভাব পরিবর্তন না হয়, তাহলে আপনার ওই বসকে ত্যাগ করতে হবে। এবং আমি এটাও বলতে পারি যে আপনার দক্ষতার উন্নতি হচ্ছে না, সে যেই লেভেলে চাচ্ছে, তাহলেও আপনাকে ওই জায়গা থেকে কুইট করতে হবে। এই বিষয়টা আপনারা নেগেটিভভাবে নেবেন না। কারণ হচ্ছে যে যদি আমার নির্দিষ্ট যোগ্যতা না থাকে বা আমি যদি নিজেকে তৈরি করতে না পারি, তাহলে অবশ্যই কোনো বস, কোনো স্যার আমাকে তার সাথে রাখতে চাইবে না। হ্যাঁ, যদি আমি চেষ্টা করে নিজেকে মানে ধীরে 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 উন্নতি করি, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি পৃথিবীতে যত ব্যক্তি আছে, মানুষ আসে, তাহলে তারা সেটা অবশ্যই মেনে নেবে। কারণ প্রত্যেকেই জানে যে কোনো মানুষ তার মায়ের গর্ভ থেকে শিখে আসে না। সব কিছুই এই দুনিয়াতে এসে কাজের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমেই শিখে। এখন আমি যদি আসি দ্বিতীয় চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারটা হচ্ছে যে আপনার কোনো, আমি আবারও বলতেছি, আপনার কোনো সাবঅর্ডিনেট যদি এই ধরনের নেগেটিভ অ্যাপ্রোচ মাইন্ডের হয়ে থাকে, তখন আপনি কি করবেন? দেখেন, প্রথমত আমি বলি যে মানুষ যে চিন্তাটা করে হায়ার এবং ফায়ার, যে আমি যে চলবে না তাকে আমি বের করে দিব, নতুন একজন নিয়ে আসব। আসলে এই চিন্তাধারা বা এই মনোভাব সম্পূর্ণই নেগেটিভ এবং অবাস্তব একটা জিনিস, যার ফলাফল সবসময় নেগেটিভ হয়ে আসছে। আমার দেখা, আমি যতটা দেখেছি, আপনি যত বেশি বেশি দলের সদস্য পরিবর্তন করবেন, আপনার দল তত বেশি দুর্বল হয়ে যাবে, এটা প্রমাণিত। আমি আবারও বলি, তাই বলে অযোগ্য, দুর্বল, অদক্ষ কোনো সদস্যকে কিন্তু দীর্ঘদিন টেনে নেওয়া যাবে না। তাকে অবশ্যই একটা নির্দিষ্ট পিরিয়ড দিতে হবে, একটা সময় দিতে হবে। ওই সময়কে আপনার অ্যাজ এ টিচার হিসেবে কাজ করতে হবে, তাকে শিখাইতে হবে এবং তাকে আপনার দলে নিয়ে আসতে হবে। আমি ফিরে যাচ্ছি আমার পুরনো আলোচনায়, যেটা হচ্ছে যে যদি আমার সাবঅর্ডিনেট বা যে আমার আন্ডারে কাজ করে তারা যদি টক্সিক বা নেগেটিভ হয়, তো প্রথমত হচ্ছে তাকে সময় দিতে হবে, তার মনোভাবগুলো বোঝার চেষ্টা করতে হবে যে সে কোন ক্যাটাগরি। সে কি সব কিছুতেই নেগেটিভ অ্যাপ্রোচ করে? সে কি কাউন্টার দেয় সব কিছুতে? বা তার কি আসলে ওই কাজ করার দক্ষতা নাই? নাকি সে আপনাকে ভয় পাচ্ছে? নাকি সে অন্য কারো প্রতি মনক্ষুণ্ণ হয়ে আপনার সাথে এরকম আচরণ করতেছে? প্রথমত বলি যে এই জিনিসটা বেশিরভাগ সময়ে আপনি ফেস করবেন যখন দেখবেন যে আপনি কোনো জায়গায় নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সেখানে পুরাতন যেই সাবঅর্ডিনেটগুলো আছে তারা এরকম হইতে পারে। তো এই বিষয়ে যদি আমি আরও ভালো করে বলি, আপনি নতুন জায়গায় যখন জয়েন করলেন, আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সময় নিয়ে আপনার প্রত্যেকটা সাবঅর্ডিনেটের মনোভাব বুঝতে হবে। এই মনোভাবের মাধ্যমে, তাদের অ্যাটিটিউড বোঝার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের কি দরকার। আমি যদি আরেকটু ভালোভাবে বলতে চাই, যেমন একজন ডাক্তারের কাছে যখন একজন রুগী যায়, ডাক্তার কিন্তু তার সাথে আলাপ আলোচনা করে। প্রাইমারি লেভেলে কোনো স্টেজ থাকলে হয়তো প্রেসক্রাইব করে দেয়, কিন্তু বর্তমান যুগে যত বড় বড় ডিগ্রিধারী ডাক্তার আছে তারা কিন্তু আপনার সাথে আলাপ করেই কোনো প্রকার ওষুধ দিবে না। আপনার সাথে একটু আলাপ করবে, সুন্দরভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবে, তারপরে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে, যেটাকে আমরা ডায়াগনোসিস বলি। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার মূল যে ডিজিজটা, মূল যে রোগটা, সেটা কিন্তু তারা বের করবে। করার পরে ওই অনুপাতে আপনাকে মেডিসিন সাজেস্ট করবে, প্রেসক্রাইব করবে। তো তদ্রূপ আপনাকে আমাকে দেখতে হবে যে আমার আওতাধীন যেই সাবঅর্ডিনেট আছে তার মনোভাব কীরকম, তার অ্যাটিটিউড কীরকম, তার কোন জায়গাতে লেগিংস আছে, তার কি কি প্রবলেম আছে, এই জিনিসগুলো ধীরে ধীরে বের করতে হবে। একটা নির্দিষ্ট সময় নিতে হবে। নেওয়ার পরে তাদেরকে মোটিভেট করে, তাদেরকে ওই ঔষধ অনুযায়ী তাকে ঔষধ দিয়ে প্রেসক্রাইব করে তাকে ঠিক করতে হবে। আমি আবারও বলতেছি, ফায়ার ইজ দ্য নট লাস্ট সলিউশন। এখানে অনেক ধরনের সলিউশন আছে। তো আপনি যদি ওই লোকের স্কিল দুর্বল থাকে, তার যদি স্কিলটা লেস থাকে, আপনি পয়েন্ট আউট করেন তার কোন কোন স্কিলগুলো দুর্বল আছে,
ওই স্কিলগুলো নিয়ে আপনি তার সাথে কাজ করেন। আপনি যদি আপনার কোনো সাবঅর্ডিনেটকে কোনো কিছু শিক্ষা দেন, সে অবশ্যই আপনাকে টিচারের মর্যাদা দিবে। মর্যাদা দিবে না এরকম কোনো ব্যক্তি, আবারও বলতেছি, আপনি যদি কাউকে শিক্ষা দেন এরকম কোনো ব্যক্তি নাই যে আপনাকে সম্মান করবে না। আমাদের ভিতরে এখন এতটুকু মানবিকতা জ্ঞান রয়েছে। আর সবচেয়ে বড় কথা যদি বলি, আমরা সায়েন্টিফিকভাবে বলতে গেলে এই ধরনের সাবঅর্ডিনেটকে হ্যান্ডেল করতে হয় ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে, ইন্টারপার্সোনাল স্কিল দিয়ে। তো আমরা যদি তাকে ইমোশনালি হ্যান্ডেল না করি, আমরা যদি তার স্কিলকে ডেভেলপ না করি, তাহলে তো তাকে আমরা চালাতে পারবো না। এখন সে যদি পরিবর্তন হইতে না চায়, সে যদি কোনো কিছু শিখতে না চায়, সে যদি মনে করে যে আমি এই কোম্পানিতে দীর্ঘদিন আছি, আমিই থাকবো, হয়তো এই বস চলে যাবে, কারণ এই কথাটা অনেকেই বলে যে কত বস এলে গেল, আমরা কিন্তু ঠিকই এখানে রয়ে গেলাম। এরকম যদি হয়, আপনি একটা নির্দিষ্ট সময় চেষ্টা করার পরেও যদি আপনি তাকে ঠিক করতে না পারেন, তাহলেও আমি বলবো তাকে সাথে সাথে ফায়ার করবেন না। যদি আপনার ফায়ার অথরিটি থাকে, তখন আপনি তার এগেনস্টে ছোট ছোট কিছু এভিডেন্স জোগাড় করার চেষ্টা করতে থাকবেন এবং তাকে মোটিভেট করার চেষ্টা করবেন। এবং একটা সময় তার বেশ কিছু এভিডেন্স একসাথে অ্যারেঞ্জ করে তাকে বুঝাবেন, ডিরেক্টলি ওপেন ডিসকাশন করবেন। ওপেন ডিসকাশনে তার কাছে এটা প্রেজেন্ট করবেন যে দেখো, তোমার এই ভুলের কারণে, এই সমস্যার কারণে কিন্তু এখন চাইলে কোম্পানি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তো এখন তুমি কি চাও? তুমি কি চাও আমাদের দল থেকে তুমি চলে যাবা, নাকি তোমাকে তুমি পরিবর্তন করবা বা তোমার স্কিলটা ডেভেলপ করবা? এইটা দেখানোর পরে, আলোচনা করার পরেও তাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। ওই সময়ের মধ্যে যদি সে রিকভারি না করে, আমি বিলিভ করি তাহলে ওই সময় আরও কিছু এভিডেন্স যুক্ত হবে। তাহলে অতীতের এভিডেন্স আর এই এভিডেন্স মিলে একসাথে এতটুকু এভিডেন্স তৈরি হবে যে আপনি তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিতে পারবেন। আমি আবারও বলতেছি, কোনো ব্যক্তিকে ফায়ার করাই হচ্ছে সর্বশেষ সমাধান না। তাকে তৈরি করা, স্কিল ডেভেলপ করা হচ্ছে সবচেয়ে বড় সমাধান। এখন আসি সবচেয়ে কঠিন যেই জায়গা, আপনার কলিগ যদি সাবঅর্ডিনেট, মানে আপনার কলিগ যদি নেগেটিভ হয়, টক্সিক হয়, তাহলে তাকে কিভাবে হ্যান্ডেল করবেন? দেখেন, এটা হামেশাই হয়ে থাকে, এটাই হবে। বিশেষ করে যদি আপনারা একই পজিশনে কাজ করতেছেন, হঠাৎ করে আপনার ইনক্রিমেন্টটা ভালো হইল, তাহলেও আপনার কলিগ হয়তো আপনার এগেনস্টে চলে যেতে পারে। আবার আপনারা একই পজিশনে দীর্ঘদিন কাজ করতেছেন, আপনার প্রমোশনটা আগে হয়েছে, তাহলেও কিন্তু আপনার কলিগ আপনার বিপরীতে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সে যতটাই আপনার বিপরীতে চলে যাক, আপনি তার সাথে সহনশীল, সহমর্মিতা বজায় রাখবেন। কারণ কি জানেন, যে উপর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা তোমার প্রতিবেশীকে খবর নাও, প্রতিবেশীকে সাহায্য করো। এখন এই প্রতিবেশীকে সাহায্য এবং খবর নিলে আশা করি একদিন না একদিন তার ভুল ভেঙে যাবে। হ্যাঁ, কিছু আপনার কলিগ আছে হয়তো বা এরকম কোনো কিছু করে আপনার জবটাই খেয়ে দিতে পারে। আমি আবারও বলবো, আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আপনাকে অবশ্যই ট্রান্সপারেন্স থাকতে হবে, আপনাকে অবশ্যই আপনার বসের সাথে সব কিছু শেয়ার করে রাখতে হবে, যাতে সে আপনার কোনো ক্ষতি করতে না পারে। তবে আমি আবারও বলতেছি, আপনার কাছে ক্ষমতা থাকা সত্ত্বেও হায়ার এবং ফায়ারে যাওয়া যাবে না। হ্যাঁ, এখন দেখেন, তাকে এই জিনিসটা যদি আপনি আরেকটু খোলামেলা করতে পারেন যে সে আর আপনি একই পজিশনে ছিলেন, তার চাইতে আপনার ইনক্রিমেন্টটা কেন বেশি হয়েছে, অথবা তার আগে আপনার প্রমোশনটা কেন বেশি হয়েছে, আপনার কোন স্কিলটা তার চাইতে ভালো, এটা যদি একটু খোলামেলা আলোচনা করতে পারেন, আমি বিলিভ করি যে সে তার ওই স্কিলগুলো ডেভেলপ করে তার ভবিষ্যতের জন্য সে কাজ করবে। এতে কি হবে, সে অনেক বড় উপকৃত হবে। আর এই উপকারের মাধ্যমে সে আপনাকে একটা সময় চিরদিনের জন্য মনে রাখবে। তো আজকে আমি আবারও বলি, আপনাদের সাথে কোনো প্রকার সায়েন্টিফিক কোনো আলোচনা করলাম না, আমার মনে চাইলো তাই আপনাদের সাথে একটি সহজ আলোচনা করলাম এবং খোলামেলা আলোচনা করলাম। আমি বিশ্বাস করি আমার এই আলোচনাটুকু আপনাদের উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমি আবারও বলতেছি, আমি আপনাদের জন্য কিছু করতে চাই, আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আপনারা যদি আমার এই ভিডিওর কমেন্টসে
কোনো টপিকস লিখেন, আমি চেষ্টা করব ওই টপিক্সের উপরে পরবর্তী ভিডিও বানানোর জন্য। সেজন্য আমি আশা করি আপনারা সকলে আমার এই ভিডিওতে কমেন্টস করবেন এবং এই কমেন্টসের মাধ্যমে আমিও হয়তোবা কিছু শিখব। আর কেন শেয়ার করবেন? আমার এই ভিডিওটা যদি শেয়ার করেন, যদি সারা বাংলাদেশের 10 জন মানুষও যদি দেখে, তারা এই কর্পোরেট কালচারে বা তারা এই ইন্ডাস্ট্রিতে যদি জব করে, যদি মিনিমাম উপকৃত হয়, সেটাই হবে আমার প্রাপ্য। আসলে এই ভিডিও মেক করে আমি আর কোনো কিছু আর্ন করতে চাই না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।